আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে লাইভ ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আল আমিন, প্রভাষক হিসাব বিজ্ঞান। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অর্থাৎ অষ্টম অধ্যায়ের উপর আলোচনা করব। ইতোপূর্বে এই অধ্যায়ের উপর আরও 4টি ক্লাস নেওয়া হয়েছিল। আজ এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই অধ্যায় আমি সমাপ্ত করব। তাই আজকে আমি মূলত তোমাদের বহু নির্বাচনীতে বেশ কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি। অর্থাৎ এখানে কিছু প্রয়োগমূলক, কিছু অভিন্ন তথ্য ভিত্তিক সমস্যা থাকে। এই সমস্যামূলক প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি। দেখো, প্রথমে আমি স্ক্রিনে একটি সমস্যা দেখাচ্ছি। সেটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 6 মাসের অবচয় 2000 টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ এতে অবচয়ের পরিমাণ দেয়া আছে 2000 টাকা এবং অবচয়ের হার দেয়া আছে 10%। এখন এখানে প্রশ্নে দেয়া আছে সম্পত্তির প্রারম্ভিক মূল্য কত, অর্থাৎ কত টাকার উপর এই 2000 টাকা অবচয় ধার্য করা হয়েছে, এটা আমরা বের করব। অর্থাৎ প্রশ্নে যদি এই ধরনের সমস্যা বা বহু নির্বাচনীতে এই ধরনের কোশ্চেন যদি দেয়া থাকে, আমরা কিভাবে বের করতে পারি। দেখো, এখানে অবচয়ের হার দেয়া আছে 10%। যেহেতু অবচয়ের হার 10% এবং এই যে 2000 টাকা, এই 2000 টাকা মূলত এই 10% টাকা। তার মানে এই 2000কে আমরা যদি 10 দ্বারা ভাগ করব, তার আগে তোমাদের একটা বিষয় খেয়াল করতে হবে। এখানে লেখা আছে এটি 6 মাসের অবচয়। অর্থাৎ আমরা এই যে 10% অবচয় দেয়া আছে, যখনই কোনো পার্সেন্ট দেওয়া থাকবে মনে রাখতে হবে এই পার্সেন্ট অবশ্যই 1 বছরের জন্য। যে কোনো টাকা পার্সেন্ট মানেই হলো 100 টাকার 1 বছরের সুদ হলো 10 টাকা। সেই হিসাব অনুযায়ী 10% কিন্তু 1 বছরের হিসাব, কিন্তু এখানে সুদ দেয়া আছে 6 মাসের। এই হিসাব অনুযায়ী 6 মাসের সুদ যদি 2000 টাকা হয়, 1 বছরে কত হতে পারে? সহজে আমরা বলতে পারি 2 দ্বারা গুণ করলেই বের হবে, অর্থাৎ 4000 টাকা। অর্থাৎ 1 বছরের সুদ হচ্ছে 4000 টাকা। তার মানে এই 4000 টাকা যেহেতু 1 বছরের সুদ, 4000কে আমরা 10 দ্বারা ভাগ করব। 10 দ্বারা ভাগ করে, যেহেতু আমি প্রারম্ভিক মূল্য চেয়েছি, সব সময় 100 দ্বারা গুণ হবে। অর্থাৎ সম্পত্তির মূল্যটা 100 ভাগ, 100 ভাগের মধ্যে সুদ হচ্ছে 10% বা 10 ভাগ। তার মানে সম্পত্তির প্রারম্ভিক মূল্য 100 দ্বারা গুণ হবে। এটাকে 10 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে কত বের হবে? 40,000 টাকা। তার মানে এটির উত্তর হচ্ছে 40,000 টাকা। দেখো, আমি পরের প্রশ্নে যাই। এখানে লেখা আছে যন্ত্রপাতির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা। যন্ত্রপাতির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, সাথে সংস্থাপন ব্যয় দেওয়া আছে এখানে 20,000 টাকা এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। তাহলে দেখো, আমার মোট সম্পত্তির মূল্য কত। এখানে প্রশ্নে যেটি চেয়েছে লেখা আছে সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত। আমরা জানি সরল রৈখিক পদ্ধতিতে সবসময় যদি আয়ুষ্কাল দেয়া থাকে, এখানে আয়ুষ্কাল দেয়া আছে 10 বছর আর ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে 10,000 টাকা। আমার যন্ত্রপাতির মূল্য কত? যন্ত্রপাতি শুরুতে এখানে ক্রয় করা হয়েছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, সাথে সংস্থাপন ব্যয় 20,000 টাকা। তাহলে মোট মূল্য কত? 1,20,000 টাকা। এখানে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে। মনে রাখতে হবে, যখন কোনো অঙ্ক সরল রৈখিক পদ্ধতিতে করা হবে, তখন অবশ্যই এই সরল রৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করতে হবে। যদি ক্রম হ্রাসমান হয় তবে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। যেহেতু এটি সরল রৈখিক পদ্ধতি, এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হবে। বিয়োগ করলে কত হয়? 1,10,000 টাকা। এই হিসাব অনুযায়ী এই 1,10,000 টাকাকে আমরা আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। অর্থাৎ সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করার পদ্ধতি কি? অবচয় নির্ণয় করার পদ্ধতি ছিল সম্পত্তির মূল্য
বা ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য এটাকে ভাগ করতে হবে আয়ুষ্কাল দ্বারা। আয়ুষ্কাল এই হিসাব অনুযায়ী দেখো, সম্পত্তির মূল্য আমার মোট দেয়া আছে 1,20,000, ভগ্নাবশেষ মূল্য আছে 10,000, ভাগ আয়ুষ্কাল দেয়া আছে এখানে 10 বছর, অর্থাৎ 10 বছর দ্বারা ভাগ করব। তাহলে আমার কত হয়? 1,10,000 ভাগ 10, অর্থাৎ 11,000 টাকা। এটি হচ্ছে আমার বার্ষিক অবচয়। প্রশ্নে এটিই চেয়েছে। এরপরের প্রশ্নটি দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাবে। মেঘনা কোম্পানি লিমিটেড 95,000 টাকায় একটি মেশিন ক্রয় করে, যার বহন খরচ এখানে দেয়া হয়েছে 10,000 টাকা। তার মানে মেশিনটির মূল্য কত? 1,05,000 টাকা। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা এবং আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। প্রশ্নে দেয়া আছে সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত? সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় ঠিক এই অঙ্কটার মতোই। এখানে আমার মেশিনের মূল্য কত? এই অঙ্কে মেশিনের মূল্য 95,000 যোগ বহন খরচ আছে 10,000। এটাকে যোগ করলে বের হয় 1,05,000। এখান থেকে আমি বিয়োগ করব ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। বিয়োগ করলে কত হয়? 1,00,000 টাকা। বার্ষিক অবচয় বের করতে গিয়ে আমার এখানে যেভাবে অঙ্কটি করেছিলাম এই অঙ্কটি ঠিক একই রকম। তার মানে সম্পত্তির প্রারম্ভিক মূল্য এখানে 1,05,000 টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য 5,000, আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর, অর্থাৎ 1,00,000 ভাগ 10 সমান সমান 10,000 টাকা। এটি হচ্ছে উত্তর। এইভাবে আমরা যদি বার্ষিক অবচয়ের পরিমাণ চাই, তবে সেই ক্ষেত্রে যদি পার্সেন্ট দেওয়া না থাকে, বছর দেওয়া থাকে, সম্পত্তির মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করব এবং সেটিকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। তাহলে এখানে অবচয়ের পরিমাণ বার্ষিক কত হবে? 10,000 টাকা। এরপরের প্রশ্নে আসি। দেখো স্ক্রিনে তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে একটি মোটর গাড়ির ক্রয় মূল্য 1,00,000 টাকা, যার রেজিস্ট্রেশন ব্যয় 20,000 টাকা। তাহলে মেশিনটির মোটর গাড়িটির মূল্য কত? সহজে আমরা ধরতে পারি এখানে 1,20,000 টাকা। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার দেয়া আছে 10%। আমরা আগেই বলেছিলাম ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধরতে গেলে প্রতি বছর অবচয়ের পরিমাণ ক্রমে ক্রমে হ্রাস পায়। আর এই ক্ষেত্রে যদি ভগ্নাবশেষ মূল্য থাকে তবেও বিয়োগ করা যাবে না। তাহলে দেখো, যেহেতু এটি দ্বিতীয় বছরের অবচয় চেয়েছে, প্রথম বছর অবচয় কত হবে? প্রথম বছর যেহেতু আমার মেশিনের মূল্য 1,00,000 যোগ 20,000 টাকা, অর্থাৎ মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 1,20,000 টাকা। এটার উপর অবচয়ের হার দেয়া আছে 10%। তার মানে কত হবে? 12,000 টাকা। এটা হলো প্রথম বছর। যেহেতু প্রথম বছর যেই অবচয় হয় ক্রমহ্রাসমান পদ্ধতিতে, প্রতি বছর অবচয়ের পরিমাণ হ্রাস পায়। কিভাবে? মেশিনের মোট মূল্য 1,20,000 মাইনাস এখান থেকে 12,000 টাকা বিয়োগ হবে, অর্থাৎ 12,000 টাকা যদি আমি বিয়োগ করি কত বের হয়? 1,08,000। এটার উপর আবার 10% অবচয় হবে, তার মানে 10,800 টাকা। অর্থাৎ আমার প্রশ্নে যেই কথাটি লেখা ছিল, অর্থাৎ দ্বিতীয় বছরের অবচয় কত? দ্বিতীয় বছর আমার অবচয় বের হলো 10,800 টাকা। এখন আসো পঞ্চম প্রশ্ন। একটি যন্ত্রের ক্রয় মূল্য দেয়া আছে 3,20,000 টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 25% অবচয় ধার্য করা হলো। যন্ত্রের ক্রয় মূল্য কত? 3,20,000 টাকা। অবচয়ের হার দেয়া আছে 25%, ধরতে হবে ক্রমহ্রাসমান পদ্ধতিতে। প্রশ্নে দেওয়া আছে 2 বছর পর সম্পত্তির মূল্য কত হবে? 2 বছর পর সম্পত্তির মূল্য কত হবে? দেখো ঠিক এই অঙ্কটার মতোই
কিন্তু আরও এক ধাপ এগিয়ে। প্রথম বছর যেহেতু এখানে কোনো ভগ্নাবশেষ মূল্য নেই, তাই এটি নিয়ে কোনো কথাও নেই। আমার মেশিনের মূল্য ছিল 3,20,000 টাকা। এখান থেকে 25% অবচয় যদি আমি ধরি তবে কত বের হবে? 25% অবচয় এখানে 80,000 টাকা। দেখো, দ্বিতীয় বছর আমাকে প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় বছর পর সম্পত্তির মূল্য কত হবে। এটি কিন্তু অবচয়, এটি হলো অবচয়ের পরিমাণ। যেহেতু দ্বিতীয় বছর সম্পত্তির মূল মূল্য থেকে অবচয় বিয়োগ করে সেটির উপর ধরতে হবে। তার মানে এখানে 3,20,000 থেকে 80,000 বিয়োগ করলে 2,40,000 টাকা। এটার উপর যদি আমি 25% অবচয় ধরি তবে কত হবে? এখানে বের হবে 60,000 টাকা। অর্থাৎ দ্বিতীয় বছর আমার অবচয় কত? 60,000। প্রথম বছর 80,000। এক বছর পর অবচয়ের পরিমাণ হ্রাস পেয়েছে। প্রশ্ন করেছে সম্পত্তির মূল্য কত হবে। আমি অবচয় বের করেছি 60,000, তার মানে সম্পত্তির মূল্য হলো আমার এখানে সর্বশেষ ছিল 2,40,000। এই 2,40,000 থেকে এই অবচয় আবার বিয়োগ করতে হবে। তাহলে আমার অবচয়ের সম্পত্তির মূল্য দাঁড়ায় 1,80,000 টাকা। প্রশ্নে এই কথাটি চেয়েছে, অর্থাৎ 2 বছর পর সম্পত্তির মূল্য কত দাঁড়াবে। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। যদি কোনো সমস্যা হয় অথবা দেখতে অসুবিধা হয়, যে কোনো ধরনের সমস্যা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখবে, আমরা সমাধান করার চেষ্টা করব। স্ক্রিনে যে সমস্যাটি দেয়া আছে 6 নম্বর প্রশ্ন। 2017 সালে একটি প্রতিষ্ঠানের আসবাবপত্রের ক্রয় মূল্য ছিল 1,20,000 টাকা। অর্থাৎ সম্পত্তির মোট ক্রয় মূল্য ছিল 1,20,000 টাকা। পুঞ্জীভূত অবচয় দেয়া আছে 20,000 টাকা। পুঞ্জীভূত অবচয় কাকে বলে এর আগেও তোমাদের বলেছি। সম্পত্তির মোট অবচয়কে আমরা একসাথে বলতে পারি পুঞ্জীভূত অবচয়। অর্থাৎ যদি 5 বছর পরে হয় 5 বছরের মোট অবচয়কে একসাথে বলতে পারি পুঞ্জীভূত অবচয়। ষষ্ঠ বছর যাওয়ার পর 6 বছরের অবচয়কে একসাথে বলতে পারি পুঞ্জীভূত অবচয়। খেয়াল রাখতে হবে, কখনো যদি পুঞ্জীভূত অবচয় অঙ্কে দেয়া থাকে, এই ক্ষেত্রে আমরা কি করব? পুঞ্জীভূত অবচয় বিয়োগ করার পর অবচয় ধরব। এখানে প্রশ্নে লেখা আছে বার্ষিক অবচয় কত। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ধরার বিষয় যেটি, বার্ষিক অবচয় ধরার ক্ষেত্রে আমরা অবশ্যই যদি পুঞ্জীভূত অবচয় দেয়া থাকে সেটি আমরা বিয়োগ করে নিব। তার মানে এখানে 1,20,000 টাকা, পুঞ্জীভূত অবচয় আছে কত? 20,000। তাহলে থাকে কত? 1 লক্ষ। এটার উপর অবচয় ধরবো কত পার্সেন্ট? 10%। তাহলে কত হয়? 10,000 টাকা। এটি হলো বার্ষিক অবচয়, 10,000 টাকা। এর পরের প্রশ্ন দেখো, 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে যন্ত্রপাতির মূল্য ছিল 2 লক্ষ টাকা। খেয়াল করো, প্রশ্নটা একটু জটিল। 2017 সালের 31শে ডিসেম্বর তারিখ। মনে রাখতে হবে, কখনো যদি বছরের শেষ তারিখ দেয়া থাকে তার মানে বুঝতে হবে এটি পরের বছরের 1 জানুয়ারি। 17 সালের 31 ডিসেম্বর মানেই হচ্ছে 18 সালের 1 জানুয়ারি। এই ক্ষেত্রে আমরা ধরতে পারি 18 সালের 1 জানুয়ারিতে আমার মেশিনের মূল্য ছিল অথবা যন্ত্রপাতির মূল্য ছিল 2 লক্ষ টাকা। 18 সালের মাঝামাঝি সময়ে আরেকটা মেশিন ক্রয় করা হয় যার মূল্য ছিল 50,000 টাকা। কিন্তু এখানে লেখা আছে যা হিসাবভুক্ত হয়েছে। হিসাবভুক্ত হোক বা না হোক, আমার অবচয় ধার্যের ক্ষেত্রে যেটা চিন্তা করতে হবে আমার মোট সম্পত্তির পরিমাণ কত। এরপর দেখো, উক্ত সম্পত্তি বা যন্ত্রপাতিটি এটি সংস্থাপন করা হয়েছে 10,000 টাকা। আর সংস্থাপন যখন করা হয় তখন সংস্থাপন ব্যয় অবশ্যই সেই সম্পত্তির সাথে যোগ হবে। তার মানে মাঝামাঝি সময় আমার সম্পত্তি ক্রয় করা হয়েছিল 50,000, সাথে সংস্থাপন ব্যয় 10,000, তার মানে মোট 60,000 টাকা। এটি হিসাবভুক্ত হয়েছে। প্রশ্নে যদি কখনো জাবেদা চায় তখন এই জাবেদার ক্ষেত্রে যেটি হিসাবভুক্ত হয়েছে সেটির আর জাবেদা হবে না, আর যেটি হিসাবভুক্ত হয়নি সেটি জাবেদা করতে হবে। এখানে অবচয়ের হার দেওয়া আছে 10%। প্রশ্নে বলা আছে সরল রৈখিক পদ্ধতিতে 2018 সালের মোট অবচয় কত। যেহেতু এখানে অবচয় চেয়েছে তাই কোনটি হিসাবভুক্ত হয়েছে কোনটি হয়নি এটি আমার দেখার বিষয় না, আমার অবচয় ধরতে হবে। বার্ষিক অবচয় কত সালের? 2018 সালের। যেহেতু অবচয় ধরব
আমি প্রথম কোন মেশিনটি ক্রয় করেছি? প্রথম যে মেশিনটি ক্রয় করেছি, প্রথম মেশিন, সেটির মূল্য ছিল 2 লক্ষ টাকা। এবং এটি কখন ক্রয় করেছি? এটি ক্রয় করেছি বছরের শুরুতে, 17 সালের শেষ মানে 18 সালের শুরুতে। এখানে অবচয়ের হার দেওয়া আছে 10%, তার মানে 20,000 টাকা। দ্বিতীয় যে মেশিনটি আছে, এই মেশিনটির মোট মূল্য কত? মোট মূল্য হলো 60,000 টাকা। এটার উপরও 10% ধরবো, কিন্তু যেহেতু এটি বছরের মাঝামাঝি সময় আনা হয়েছে, তার মানে এটার উপর 6 মাসের অবচয় হবে। 12 দ্বারা ভাগ, 6 দ্বারা গুণ। এই ক্ষেত্রে এখানে অবচয় কত হবে? এখানে অবচয় হবে 3,000 টাকা। তার মানে এই বছর আমার মোট অবচয় কত? এই বছর মোট অবচয় হলো 23,000 টাকা। দেখো পরের প্রশ্ন, এখানে লেখা আছে খুচরা যন্ত্রাংশের প্রারম্ভিক জের ছিল 40,000 টাকা। বছর শেষে খুচরা যন্ত্রাংশ মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকা। বিষয়টি একেবারেই সোজা। খুচরা যন্ত্রাংশের প্রারম্ভিক জের মানে বছরের শুরুতে খুচরা যন্ত্রাংশ আমার ছিল 40,000 টাকা, কিন্তু বছরের শেষে গিয়ে এটি মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকা। তার মানে বছরের শুরুতে আমার যেটি ছিল আর বছরের শেষে গিয়ে আমি এখানে দেখতেছি কত? 25,000 টাকা আছে। তার মানে মাঝখানে নেই কতটুকু? এখানে নেই 15,000। এটি কি? এটি হলো অবচয়। অর্থাৎ সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বিয়োগ করলে সমাপনী মূল্য বের হয়। এই ক্ষেত্রে প্রশ্নে এটি দেওয়া আছে আর এটি দেওয়া আছে। প্রারম্ভিক মূল্য থেকে আমরা সমাপনী মূল্য বিয়োগ করলেও অবচয় বের করতে পারি। এইভাবে মাঝখানের যতটুকু অংশ অতটুকুকে আমরা বলবো অবচয়। এরপরের যে অংশ দেখো স্ক্রিনে দেয়া আছে, সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক 10% হারে, সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক 10% হারে 50,000 টাকায় কৃত মেশিনের পুঞ্জীভূত অবচয় 30,000 টাকা। আমি একটু আগেও বলেছি পুঞ্জীভূত অবচয় কাকে বলি। পুঞ্জীভূত অবচয় হলো সারা বছরে, শুধু এক বছর না, যত বছর ব্যবহৃত হয়েছে মোট অবচয়কে একসাথে আমরা বলতে পারি পুঞ্জীভূত অবচয়। এই ক্ষেত্রে বার্ষিক অবচয় এখানে 10%। দেখো মেশিনের মূল্য হচ্ছে 50,000 টাকা, এটার উপর আমি যদি 10% অবচয় ধরি, এটাকে বলা হয় বার্ষিক অবচয়। অর্থাৎ এক বছরের অবচয়, এক বছরের অবচয় এখানে বের হয়েছে 5,000 টাকা। এখানে প্রশ্নে বলা আছে পুঞ্জীভূত অবচয় হলো 30,000 টাকা। তার মানে আমার কয় বছরের অবচয় হয়েছে? এখানে প্রশ্নে বলা আছে দেখো মেশিনটি কত বছর পূর্বে ক্রয় করা হয়েছিল, মেশিনটি কত বছর পূর্বে ক্রয় করা হয়েছিল। এখন দেখো আমার মেশিনের এখানে পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে 30,000। এটিকে যদি আমি বার্ষিক অবচয় দ্বারা ভাগ করি, বার্ষিক অবচয় দেওয়া আছে 5,000। তার মানে আমার কত বছরে এই 30,000 টাকা হয়েছে? 6 বছর। তার মানে বোঝা যায় এই মেশিনটি 6 বছর পূর্বে ক্রয় করা হয়েছিল। আশা করি প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। পরের প্রশ্নে আসো। এখানে লেখা আছে 1,10,000 টাকায় ক্রয়কৃত একটি মেশিনের প্রত্যাশিত আয়ুষ্কাল 10 বছর। অর্থাৎ যেই মেশিনটি 1,10,000 টাকায় ক্রয় করেছিলাম এটির আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। নির্দিষ্ট সময় পরে উক্ত মেশিনের ভগ্নাবশেষ মূল্য পাওয়া যায় 10,000 টাকা। এখন প্রশ্নে লেখা আছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে মেশিনটির অবচয়ের হার নির্ণয় করো। দেখো এখানে কিছু অতিরিক্ত কথা লেখা আছে, খেয়াল করো। প্রশ্নে লেখা আছে ক্রমহ্রাসমান পদ্ধতিতে মেশিনটির অবচয়ের হার। অবচয়ের হার বের করার জন্য আমার উপরের যে তথ্যগুলো দেওয়া আছে সব কিন্তু প্রয়োজন নেই। বহু নির্বাচনীতে এমন অনেক অপ্রয়োজনীয় প্রশ্ন থাকে যা সবসময় কাজে লাগে না, অর্থাৎ প্রশ্নের আনসার বের করতে গেলে পুরোটাই প্রয়োজন হয় না। এখানে আমার প্রশ্ন অনুযায়ী আমার কি প্রয়োজন? প্রশ্নে লেখা আছে ক্রমহ্রাসমান পদ্ধতিতে মেশিনের অবচয়ের হার, এই কারণে উপরে কত টাকায় ক্রয় করা হয়েছে, এটির ভগ্নাবশেষ মূল্য কত, এগুলার কিছুরই প্রয়োজন নেই। এই অবচয়ের হার বের করার জন্য আমার একটি সূত্র আছে। সূত্রটি কি? সূত্রটি হলো অবচয়ের হার।
অবচয়ের হার নির্ণয় করার মূল সূত্র হলো এখানে 100% ভাগ সম্পত্তির আয়ুষ্কাল। যদি এটি ক্রমহ্রাসমান পদ্ধতিতে হয় তখন এটির সাথে গুণ 2 হবে। এক্ষেত্রে দেখো 100% আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, গুণ করতে হবে 2 দ্বারা, অর্থাৎ এখানে আনসার হয় 20%। এটিকেই বলা হয় অবচয়ের হার। আর অবচয়ের হার বের করতে গেলে আমার অন্য তথ্যের কোনো প্রয়োজন নেই, তাই শুধুমাত্র আয়ুষ্কাল দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করতে হবে। আশা করি আনসারটি পেয়েছো। এরপর দেখো স্ক্রিনে আরেকটি প্রশ্ন। একটি মেশিনের ক্রয় মূল্য 70,000 টাকা। একটি মেশিনের ক্রয় মূল্য 70,000 টাকা। আনুমানিক আয়ুষ্কাল 8 বছর। সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ দেয়াই আছে এখানে 8,000 টাকা। তাহলে দেখো প্রশ্নে লেখা আছে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য কত। যেহেতু সরল রৈখিক পদ্ধতিতে যে অবচয় হবে বার্ষিক, এটি প্রতি বছর সরল হবে, অর্থাৎ 2016 সালে যা 17 সালে একই পরিমাণ, 18 সালে একই পরিমাণ, অর্থাৎ প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হয় বিধায় এটিকে আমরা বলি সরল রৈখিক পদ্ধতি। যেহেতু বার্ষিক অবচয় 8,000 টাকা, আর এখানে লেখাই আছে মোট এটির আয়ুষ্কাল ছিল 8 বছর, তার মানে 8 বছরে আমার মোট অবচয়ের পরিমাণ কত হবে? 64,000 টাকা। সহজ হিসাব, আমার মেশিনটির মূল্য ছিল 70,000, এখান থেকে যদি আমি 64,000 মোট অবচয় বাদ দেই বা বিয়োগ করি তাহলে কত বের হবে? 6,000 টাকা। এটি হলো ভগ্নাবশেষ মূল্য। এখন তোমরা প্রুফ করতে পারো কিভাবে। সম্পত্তির মূল্য কত? 70,000। এখান থেকে সবার আগে আমি কি করি? ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করি 6,000। বিয়োগ করলে 64,000। এটুকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে প্রতি বছরের অবচয় কত? 8,000। দেখো বার্ষিক অবচয় 8,000ই দেওয়া আছে। এই হিসাব অনুযায়ী আমার কাজ হলো বার্ষিক অবচয় যা আছে সেটার সাথে যত বছর আয়ুষ্কাল ওটা দ্বারা গুণ করলে মোট অবচয় বের হবে। সম্পত্তির মোট মূল্য থেকে সেই পুঞ্জীভূত অবচয়, এটাকে বলা হয় পুঞ্জীভূত অবচয়, বিয়োগ করলে ভগ্নাবশেষ মূল্য বের হবে। আশা করি প্রশ্নের আনসার পেয়েছ। পরের প্রশ্ন দেখো, একটি মেশিনের ক্রয় মূল্য দেওয়া আছে 1,20,000 টাকা। মেশিনের ক্রয় মূল্য 1,20,000 টাকা। 2017 সালের শেষে পুঞ্জীভূত অবচয় ছিল 50,000 টাকা। পুঞ্জীভূত অবচয় আমি বলেছি এটি হলো সারা বছরের মোট অবচয়ের একসাথে অবচয়কে বলা হয় পুঞ্জীভূত অবচয়। মেশিনটি যদি 40,000 টাকায় বিক্রি করা হয় তবে প্রশ্ন করা আছে এখানে মেশিনটির বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ। এই ক্ষেত্রে মেশিনের বিক্রয়জনিত লাভ ক্ষতি বের করার জন্য আমি একটি ফরম্যাট ব্যবহার করি। বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি, এটার জন্য কি করতে হয়? সম্পত্তির ক্রয় মূল্য, সম্পত্তির ক্রয় মূল্য কত দেয়া আছে আমার অঙ্কে? সম্পত্তির ক্রয় মূল্য আছে 1,20,000 টাকা। এখান থেকে কি বিয়োগ করতে হয়? পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় কত দেয়া আছে এখানে? 50,000। এই 50,000 আমি বিয়োগ করলে বের হবে 70,000। এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় বই মূল্য অথবা পুস্তক মূল্য। বই মূল্য অথবা পুস্তক মূল্য। খেয়াল রাখতে হবে এই লাভ বা ক্ষতি বের করার জন্য এই পুস্তক মূল্য যা হবে এটার চাইতে বেশি বিক্রি করা হলে সেটাকে আমরা ধরবো অতিরিক্ত অংশটুকু লাভ। যদি কমে বিক্রি করা হয়, যত অংশ কম বিক্রি করা হবে অতটুকু ক্ষতি। বিক্রি করা হয়েছে 40,000 টাকায়, দেখো মাইনাস বিক্রয়, বিক্রয় করা হয়েছে 40,000 টাকা, তার মানে আমার ক্ষতি হয়েছে পুস্তক মূল্যের চাইতে কমে বিক্রি করলে, যত কম 30,000 টাকা কমে বিক্রি করেছে, তার মানে এটি ক্ষতি। এখানে লেখা আছে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ। এখানে আমরা বলতে পারি মেশিনের বিক্রয়জনিত ক্ষতি কত? 30,000 টাকা। এরপরের প্রশ্ন দেখো, লেখা আছে একটি আসবাবপত্রের আয়ুষ্কাল 10 বছর। একটি আসবাবপত্রের আয়ুষ্কাল 10 বছর, শুরুতেই বলা আছে। বার্ষিক অবচয়ের পরিমাণ 20,000 টাকা। বার্ষিক অবচয় 20,000 টাকা এবং ভগ্নাবশেষ মূল্য
10,000 টাকা। প্রশ্নে লেখা আছে মেশিনটির ক্রয় মূল্য কত। যেহেতু আমি একটু আগেও বলেছিলাম বার্ষিক অবচয়ের সাথে ভগ্নাবশেষ মূল্য গুণ করলে আমার মোট অবচয় বের হবে, তার মানে আমার মোট অবচয় কত বের হয় দেখো, বার্ষিক অবচয় আছে এখানে 20,000, আর আয়ুষ্কাল যদি 10 বছর হয় তার মানে আমার মোট অবচয় কত, 2 লক্ষ টাকা। এটার সাথে যদি আমি ভগ্নাবশেষ মূল্য যোগ করি এটাকে আমরা বলতে পারি পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় যা বের হবে এটার সাথে যোগ ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য কত দেয়া আছে, 10,000 টাকা। এখানে প্রশ্নে লেখা আছে মেশিনের মূল্য কত। সহজ হিসাব, পুঞ্জীভূত অবচয়ের সাথে আমি ভগ্নাবশেষ মূল্য যোগ করলে এটাকে বলা হবে মেশিনের ক্রয় মূল্য। এরপর দেখো প্রশ্নে লেখা আছে 14 নম্বর প্রশ্ন, বার্ষিক অবচয়ের হার 10%। এই হারে 25,000 টাকা পুস্তক মূল্যের 25,000 টাকা পুস্তক মূল্যের একটি মেশিনের পুঞ্জীভূত অবচয় হলো 15,000 টাকা। তার মানে হচ্ছে এখানে মেশিনের পুস্তক মূল্য 25,000 এবং পুঞ্জীভূত অবচয় 15,000। প্রশ্ন করা হয়েছে মেশিনটির ক্রয় মূল্য কত। মেশিনের ক্রয় মূল্য বের করার সহজ হিসাব, মেশিনের ক্রয় মূল্য, মেশিনের ক্রয় মূল্য হলো মেশিনের পুস্তক মূল্য, মেশিনের পুস্তক মূল্য এটার সাথে যোগ হবে মেশিনের পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়। এখানে পুস্তক মূল্য দেয়া আছে 25,000 টাকা আর পুঞ্জীভূত অবচয় দেয়া আছে 15,000, তার মানে মোট মূল্য হচ্ছে 40,000 টাকা। একটু আগেও আমি মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি দেখিয়েছিলাম। মেশিনের ক্রয় মূল্য শুরুতে লিখতাম 40,000, সেখান থেকে আমি যদি পুঞ্জীভূত অবচয় বিয়োগ করি 15,000, কী বের হয়েছিল, এটার নাম ছিল পুস্তক মূল্য। এইভাবে এই 40,000 টাকা বের হয়েছে কিভাবে, অর্থাৎ এই দুটি যোগ করার কারণেই এভাবে এই 40,000 টাকা অর্থাৎ মেশিনের ক্রয় মূল্য বের হয়েছে। এইভাবে তোমরা এই প্রশ্নের আনসারটি করতে পারো। এরপর দেখো 15 নম্বর প্রশ্ন, এখানে লেখা আছে 2 বছর পূর্বে 20,000 টাকার একটি মেশিন ক্রয় করা হয়। কত বছর পূর্বে, 2 বছর পূর্বে একটি মেশিন ক্রয় করা হয় 20,000 টাকায়, যার আয়ুষ্কাল দেওয়া আছে এখানে 5 বছর। বর্তমানে মেশিনটি যদি 18,000 টাকায় বিক্রয় করা হয় তবে প্রশ্নে লেখা আছে মেশিনটি কত টাকা লাভে বা ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। দেখো এখানে মেশিনটি বিক্রি করা হয়েছে 18,000 টাকায়। 2 বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল 20,000 টাকা, তখন এটি ক্রয় করা হয়েছিল। তাহলে আমরা মেশিনের ক্রয় মূল্য শুরুতেই লিখব, ক্রয় মূল্য, মেশিনের ক্রয় মূল্য এখানে কত, 20,000 টাকা। এখান থেকে পুঞ্জীভূত অবচয় নরমালি বিয়োগ করা হয়। এখানে লেখা আছে সম্পত্তির আয়ুষ্কাল 5 বছর। দেখো যেহেতু আয়ুষ্কাল 5 বছর তার মানে মেশিনের অবচয়ের হার কত। অবচয়ের হার আমরা সহজেই বের করতে পারি, 100% ভাগ 10, অর্থাৎ 10 না, এখানে সরি, আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর, 5 দ্বারা ভাগ করলে বের হবে 20%। তার মানে এই 20% অবচয় বের করতে হবে। তার মানে পুঞ্জীভূত অবচয় কত, পুঞ্জীভূত অবচয় এই 20,000-এর উপর 20% করার পর গুণ 2, যেহেতু 2 বছরের, 1 বছরের বের হবে 2 বছরের, তার মানে 20,000 টাকার 20% 4,000 টাকা, 2 বছরের হবে 8,000 টাকা। তাহলে এখানে বের হবে 12,000 টাকা। 12,000 টাকাকে আমরা বলতে পারি পুস্তক মূল্য, 12,000 টাকাকে বলতে পারি পুস্তক মূল্য। এই আমি আগেও বলেছি পুস্তক মূল্যের চাইতে যদি বেশি দামে বিক্রি করা হয় তবে লাভ হয়েছে, আর কম মূল্যে বিক্রি করলে ক্ষতি হয়েছে। তার মানে আমার এখানে লাভ হয়েছে, লাভ হয়েছে কত টাকা, 18,000 মাইনাস 12,000।
18,000-এ বিক্রি করা হয়েছে, আর 12,000 টাকা পুস্তক মূল্য, তার মানে লাভ হয়েছে 6,000 টাকা। এরপরের প্রশ্ন দেখো, এখানে লেখা আছে 1 লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করা হয় যার উপর ভ্যাট ধার্য করা হয়। আমরা জানি যে সরকারি নীতিমালায় আমাদের দেশের ভ্যাটের পরিমাণ হচ্ছে 15%। এখানে কত পার্সেন্ট ভ্যাট এটি উল্লেখ না থাকলেও আমাদের ধরে নিতে হবে ভ্যাট 15% এবং সংস্থাপন ব্যয় 15,000 টাকা এবং বিমা খরচ 20,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 10,000। এক্ষেত্রে প্রশ্ন করা আছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত। মেশিনটির অবচয়যোগ্য মূল্য অর্থাৎ কত টাকার উপর আমরা অবচয় ধরব। দেখো, শুরুতে ক্রয় করা হয়েছিল 1 লক্ষ টাকায়, এটার উপর ভ্যাট কত পার্সেন্ট? 15%। তাহলে 1 লক্ষ টাকার 15% 15,000। এরপরে দেখো দেওয়া আছে সংস্থাপন ব্যয় 15,000 যোগ হবে সংস্থাপন ব্যয়, বিমা খরচ দেয়া আছে 20,000। তাহলে আমার সম্পত্তির মোট মূল্য কত? সম্পত্তির মোট মূল্য হলো 1,50,000 টাকা, 1,50,000। এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করলেই অবচয়যোগ্য মূল্য বের হয়। ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে 10,000। এই ক্ষেত্রে আমরা বলতে পারি অবচয়যোগ্য মূল্য হলো 1,40,000 টাকা। সম্পত্তির মূল্য থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করব। শিক্ষার্থীরা দেখো, আজকে সময়ের স্বল্পতার কারণে আমি আরও আলোচনা করতে পারছি না। এইভাবে তোমরা পাঠ্য বইয়ের মধ্যে দেখবে আরও বহু নির্বাচনীতে নানান ধরনের সমস্যা থাকে। অন্যান্য বিষয়ের বহু নির্বাচনী এবং হিসাব বিজ্ঞানের বহু নির্বাচনীর মধ্যে বিস্তর তফাৎ রয়েছে, কারণ অন্য ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে হিসাব বিজ্ঞানের মধ্যে তোমাদের এই ধরনের কোশ্চেন অনেক বেশি থাকবে। এই হিসাব অনুযায়ী আমরা যদি এই অঙ্কের প্র্যাকটিসগুলো না করি তবে বহু নির্বাচনীতে আমাদের ভালো নম্বর আসবে না। এই ক্ষেত্রে তোমরা এই সমস্যাগুলোর সমাধান বাসায় আরও দেখবে এবং বহু নির্বাচনী আরও বেশি করে অনুশীলন করবে। এই কারণে তোমাদের আজকের মতো আমি বাড়ির কাজ এটাই দিচ্ছি যে তোমরা পাঠ্যপুস্তক থেকে অবশ্যই এই ধরনের আরও বিষয় আলোচনা, আরও বিষয়ের অধ্যয়ন করবে বা অনুশীলন করবে। এই কথা বলে আমি আগামী ক্লাসের জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।